পোস্ট অফিস যে এখনো উঠে যায়নি তার প্রমাণ মিলল যখন ডাক পিয়ন এসে জানালো রেজিস্টার ডাকে একটা পার্সেল এসেছে শরদিন্দু বাবুর নামে। শরদিন্দু বাবু বাড়ি ছিলেন না। সোনা বলল, পিয়ন জেঠু, দাদু তো বাড়ি নেই, তুমি পার্সেলটা আমাকে দিয়ে যাও, দাদু এলে দিয়ে দেব। নিবারণ পিয়ন এখানে কাজ করছেন আজ 30 বছর, সবার চেনা, সবাইকে চেনে। বললেন, আচ্ছা সোনামা, তুমি তাহলে এখানে একটা সই করে দাও। সোনা সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সই করার সুযোগ বড় একটা পায় না। মনের আনন্দে সুন্দর করে নিজের নাম লিখে সই করল। সোনার মা রান্নাঘর থেকে বললেন, পিয়ন জেঠুকে বল একটু চা খেয়ে যেতে। নিবারণ পিয়ন যেতে যেতেই বললেন, আজ আর সময় হবে না গো দিদি, আর একদিন আসবো। সোনা পার্সেলটা নিয়ে গিয়ে নিজের পড়ার টেবিলে রাখলো। দাদু গেছে জামশেদপুর তার দিদিকে দেখতে। দিদার শরীর খারাপ, ফিরতে হয়তো 2-4 দিন সময় লাগবে। কি আছে এই পার্সেলের মধ্যে? এ বাড়িতে সোনা কখনো পার্সেল আসা দেখেনি। ভাবলো একবার খুলে দেখে, যদি দরকারি কোনো কাগজপত্র থাকে। সেন্টারের নাম দেখলো মাধুরী ব্যানার্জি উপাধ্যায়, হাজারিবাগ। মেইলি হাতের লেখা, গোটা গোটা অক্ষরে। এটা তাহলে অফিসের চিঠি নয়। তবু কৌতূহল মেটে না। নিজের ঘর থেকেই চিৎকার করে মাকে জিজ্ঞেস করে, মা, তুমি মাধুরী ব্যানার্জি বলে কাউকে চেনো হাজারিবাগের? মাও গলা চড়িয়ে উত্তর দেন, না বাবা, কাকুর কোনো ছাত্রী হবে হয়তো। তারপর একটু থেমে বলেন, হ্যাঁ রে, হাজারিবাগ কোথায়? আমি তো নামও শুনিনি। সোনা সে কথার জবাব দিল না। মনে মনে বলল, ও তোমার না জানলেও চলবে। একবার নিজের ঘড়ির দিকে দেখল, ওকে একবার কলেজে যেতেই হবে। গতকাল রিম্পা কি একটা সিনেমা দেখতে গিয়েছিল, সেখানে সোহমকে দেখেছে অন্য এক মেয়ের সাথে, খুব স্ট্রেসড হয়ে আছে। ওকে একটু বোঝানো দরকার যে আজকালের ছেলেরা এরকমই হয়। তারপরে নিজের মনে মনেই বলল, রিম্পা নিজে যেন কোনো ধোয়া তুলসী পাতা। 2 মাস আগেই তো রোহনের পিছনে ছুটছিল, এখন সোহমকে পছন্দ। 2 দিন পরে আবার কে আসবে কে জানে। কলেজ থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় মাকে রান্নাঘরে একটু সাহায্য করতে হয়। রাত্রের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে আবার পার্সেলটা দেখলো। পার্সেল তো নয়, একটা লম্বা খাম, টেপ দিয়ে ভালো করে বন্ধ করা। ভেতরে কি থাকতে পারে? মাধুরী ব্যানার্জি নামটা একদমই চেনা চেনা লাগছে না। শেষ পর্যন্ত কৌতূহল সামলাতে না পেরে সোনা পার্সেলটা খুলে ফেলল। নিজেকে বোঝালো রেজিস্টার পার্সেল, তার মানে নিশ্চয়ই দরকারি কিছু। সেরকম দরকারি কিছু হলে ও দাদুকে ফোন করে বলতে পারবে। আর যদি দরকারি কিছু না হয়, তাহলে দাদু নিশ্চয়ই ওকে বকবে না। এই বয়সে দাদুর ওসব প্রাইভেসির পাটিক নেই। কাঁচি দিয়ে সাবধানে কাটতেই দেখলো ভেতরে একটা সাদা খাম। খামের মধ্যে একটা হাতের লেখা চিঠি, 3 ভাগে ভাঁজ করা। চিঠিটা বের করে খুলতেই দেখতে পেল মেয়েলি হাতের লেখায় লেখা একটা লম্বা চিঠি। সোনা ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে পড়া শুরু করলো। ডিয়ার চাঁদ, তোমাকে চিঠি লিখছি আজ 40 বছর পরে। কেমন আছো জিজ্ঞেস করব না, কোথায় আছো তাও জানি না। তোমার সাথে বাড়ি ও গ্রামের যোগাযোগ নিশ্চয়ই থাকবে, তাই গ্রামের ঠিকানায় এই চিঠিটা পাঠাচ্ছি। আজ না হোক কোনো না কোনো দিন চিঠিটা নিশ্চয়ই তোমার হাতে পৌঁছাবে। হাতে পেলে একটা খবর দিও, ততদিন অপেক্ষায় থাকবো। তুমি খবর পেয়েছো কিনা জানি না, সৌভিক আমার হাজবেন্ড কোভিডের শেষ পর্বে মারা গেছেন। অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। ছেলে এসেছিল, সে এখন আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সংসার করছে। শ্রাদ্ধ শান্তি শেষে বলেছিল পরের বারে সে আমাকে আমেরিকায় নিয়ে যাবে। ওদের ছুটি ছাটা কম, বারবার আসতে পারবে না। তার চেয়ে সুবিধের হবে যদি আমি ওদের সাথে গিয়ে থাকি। আমি না বলে দিয়েছি, এই বুড়ো বয়সে আর দেশ ছেড়ে যেতে চাই না। বদ্দা বলেছিল, তুই বরং আমার কাছে এসে থাক, আমিও তো একাই থাকি। তোর বৌদি মেয়ের সাথে ব্যাঙ্গালোরে থাকে, ওখানে থাকতেই ভালোবাসে।
তুই এলে তবু একটা সঙ্গী পাই। আমি ভেবে দেখলাম সেটা বরং মন্দের ভালো। বাবা মা নেই, পুরনো লোকেরা অনেকেই নেই, তবু সেই বাঁকা বাঁধ, সেই স্কুল, সরকারি কুয়ো, দুর্গা মন্দির, বুড়ো বটগাছটা, সেগুলো তো এখনো রয়েছে। ঠিক করলাম মাস তিনেক দাদার কাছে থেকে আসব। যদি ভালো না লাগে তখন না হয় আবার ফিরে আসবো হাজারিবাগে। বদ্দাই পরামর্শ দিল, হাজারিবাগ থেকে আসার সময় দরকারি কাগজপত্রগুলো নিয়ে আসিস, কখন কি লাগবে বলা যায় না। গতকাল বিকেলে দরকারি কাগজ খুঁজতে গিয়ে একটা চিঠি পেলাম। হাতের লেখা দেখেই বুঝলাম তোমার চিঠি। চিঠির খামটা আঠা দিয়ে বন্ধ, কখনো খোলা হয়নি। কাগজের রংটা যদিও হলদেটে হয়ে গেছে। জানো চাঁদ, আমার না হঠাৎ করে ঘাম দিতে শুরু করলো। ছেলে বলেছিল হার্ট অ্যাটাকের আগে নাকি খুব ঘাম দেয়, বুকে যন্ত্রণা হয়। ব্লাড প্রেশারটা বাড়ছিল বুঝতে পারছিলাম। তাড়াতাড়ি করে একটা প্রেশারের ওষুধ মুখে পুরে নিলাম। বুকটা ঢিপ ঢিপ করছিল, মাথা ঘুরছিল। একটু জল খেলাম। বাড়িতে আর কেউই ছিল না। পাশের সোফাতেই এলিয়ে শুয়ে পড়লাম। এটাকেই বোধহয় বলে বিনা মেঘে বজ্রপাত। তোমার 40 বছর আগেকার চিঠি কে সযত্নে আমার দরকারি কাগজপত্রের সাথে রেখে দিয়েছিল জানি না। একটু সুস্থ বোধ করতে চিঠিটা আবার খুললাম। তোমার লেখা শেষ চিঠি। পড়লাম একবার, দুবার, তিনবার। তুমি 40 বছর ধরে হয়তো ভেবে আসছো তোমার চিঠির কেন উত্তর দিইনি। তোমার চিঠি পাবার পরেও কেন আমি সৌভিককে বিয়ে করলাম। তোমার হয়তো অনেক অভিমান হয়েছিল, হয়তো সেজন্যই তুমি আর যোগাযোগ রাখনি। তুমি লিখেছিলে তোমার বাবা আমার পড়াশোনার সব খরচ, এমনকি বিলাত যাবার খরচ দিতেও রাজি হয়েছেন, কিন্তু আমি তাতে রাজি হতে পারিনি। কেন পারিনি তা হয়তো জানো। বড়লোকের পয়সার দাম্ভিকতা আমি কোনো কালেই ঠিক সহ্য করতে পারতাম না, এখনো পারি না। তোমার বাবা বলেছিলেন আমি নাকি বোকা, জগৎ সংসার সম্বন্ধে কিছুই বুঝি না। তারপরে এই রকম বোকা ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া তিনি নিরাপদ মনে করেননি। সে কথা তিনি আমাদের বাড়িতে এসে একবার শুনিয়েও গিয়েছিলেন। তার জন্য আমি অবশ্য তোমাকে দোষ দিই না। তোমাকে আমি আজও ভালোবাসি। আমার সাথে তোমার যদি কখনো বিয়ে হয় তাহলে সেটা হবে আংটি বদল করে। তাতে ধন দৌলতের অহংকার থাকবে না। তোমার জন্য একটা আংটি কিনেছিলাম আমি নিজের উপার্জনের পয়সা দিয়ে। সেটার উপর অধিকার শুধু তোমারই। তাই এই চিঠির সাথে সেই আংটিটাও তোমাকে পাঠালাম। যদি কখনো আমাকে বিয়ে করার ইচ্ছে হয় তাহলে তুমি নিজের উপার্জনের পয়সা দিয়ে আমার জন্য একটা আংটি কিনে দিও। তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এই চিঠিটা তখন কেন আমার হাতে এলো না জানি না। আমি তো ধরেই নিয়েছিলাম তুমি বাবার প্রস্তাবে রাজি হওনি। তোমার মাথায় তখন পুরো সংসারের দায়িত্ব, তাই আমিও জোর করতে পারিনি। মা চলে যাবার পর বাবাও চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়েটা সেরে ফেলতে। এসব কিছুই তোমাকে বলার সুযোগ হয়নি। অপরাধীর মতো সব মেনে নিয়েছিলাম। খুব অভিমান হয়েছিল। বিয়ের পর তোমার কোনো খোঁজ খবর নিইনি, তোমার কথা কাউকে জিজ্ঞেসও করিনি। তোমার চিঠিটা পড়ার পর সেদিন বদ্দাকে জিজ্ঞেস করে জানলাম তুমি কোনোদিন বিয়ে করনি। বিশ্বাস করো, শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে এলো। তোমার উপর সব অভিমান গলে জল হয়ে গেল, যেন হিমালয়ের কোনো গ্লেসিয়ার গলতে শুরু করেছে। সে রাত্রে বাড়ির কাজের লোকেদের ছুটি দিয়ে অঝরে কাঁদলাম। 40 বছরে কখনো এরকম কাঁদিনি জানো। সকালে ঠিক করলাম শুধু কাঁদলে হবে না, আমাকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে। দাদাকে জানিয়ে দিলাম যে এখন আর আমার হাজারিবাগ ছেড়ে যাওয়া হবে না। বাড়ির বাইরের ঘরে একটা টিউশন সেন্টার খুললাম। সৌভিক অনেক টাকা রেখে গেছে, পেনশন পাই। ছেলে মাঝে মাঝেই টাকা পাঠায়। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু কোনোটাই ঠিক আমার নিজের উপার্জনের টাকা নয়। তাই গত 1 বছর ধরে টাকা জমিয়ে তোমার জন্য একটা সোনার আংটি কিনলাম। সেটা এই চিঠির সাথেই তোমাকে পাঠালাম। আশা করি গ্রহণ করবে।
তুমি কি এখনো অপেক্ষায় আছো? উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি মধু। দুদিন বাদে শরদিন্দু বাড়ি ফিরতেই সোনার মা খবর দিল, ছোট কাকু, তোমার নামে একটা পার্সেল এসেছে। কি একটা বাগ থেকে, সোনা জানে। শরদিন্দু সোনামণি বলে হাঁক দিতেই সোনা ঘর থেকে বেরিয়ে এলো। দাদুমণি, এসে গেছো? তোমার সাথে অনেক কথা আছে। 1 মিনিট দাঁড়াও, এক্ষুনি আসছি বলে সোনা আবার নিজের ঘরে চলে গেল। সোনার মা রান্নাঘর থেকে বকুনি লাগালো, এতটা রাস্তা বাসে করে এসেছেন, একটু চা খেতে দে না। যা, দাদুমণিকে চা দিয়ে আয়। সোনা চা নিয়ে এলো। শরদিন্দু জিজ্ঞেস করলো, কি পার্সেল এসেছে সোনামণি? তুমি খুলে দেখলেই পারতে। আমার তো আর এখন গুপ্তধন আসার আশা দেখি না। সোনা ঠোঁটে আঙুল দিয়ে বলল, এক্কেবারে চুপ। তারপর ফিসফিসিয়ে বলল, যা এসেছে তা গুপ্তধনের চেয়েও বেশি। তোমাকে না বলে খুলেছি বলে বকবে না তো? শরদিন্দু বলল, না না, বকবো কেন, আগে কি এসেছে দেখি। সোনা মুচকি এসে বলল, সব দেখাবো, দাঁড়াও আগে ছিটকিনিটা দিয়ে আসি, কখন মা এসে ঢুকে পড়বে, তখন একটা কেলেঙ্কারি হবে। এবার শোনো, দুদিন আগে তোমার নামে ডাকে একটা পার্সেল এসেছে মাধুরী ব্যানার্জির কাছ থেকে। মাধুরী ব্যানার্জিকে চেনো? শরদিন্দু জিজ্ঞেস করল। মাধুরী ব্যানার্জি না উপাধ্যায়? দুটোই। হয়তো বিয়ের আগে উপাধ্যায় ছিল, এখন ব্যানার্জি। তুমি চেনো? হ্যাঁ, মাধুরী উপাধ্যায়কে চিনি, খুব ভালো করে চিনি। কি পাঠিয়েছে মধু? সোনা পার্সেলটা এনে বলল, এই দেখো, এর মধ্যে একটা সোনার আংটি ছিল বলেই হাতে করে আংটিটা দেখালো। তার সাথে একটা চিঠিও ছিল, সেটা আমি পড়ে ফেলেছি, তাই এখন আর কিছু লুকোতে পারবে না। সে চিঠি পেতে গেলে আমাকে সব বলতে হবে। শরদিন্দু অবাক হয়ে বলল, তোমার কথাগুলো আমি ঠিক বুঝছি না। তুমি কি জানতে চাও বলো, আমি জানলে নিশ্চয়ই বলবো। তবু সোনার বিশ্বাস হয় না। তার বন্ধুরা কেউই পুরো কথা বলে না, রিম্পা তো দিব্যি মিথ্যে কথা বলে। তাই বলে ওদের সাথে দাদুমণির তুলনা করাও ঠিক না। ভরসা পেয়ে সোনা সোজাসুজি জিজ্ঞেস করলো, আচ্ছা, এই মাধুরী উপাধ্যায় কি তোমার ছোটবেলার গার্লফ্রেন্ড? শরদিন্দু একটু হাসলো, মধুর কথা বলছো? মধুকে আমি খুব ছোটবেলা থেকে চিনি, তবে ঠিক বন্ধু বলবো না। তোমরা আজকাল গার্লফ্রেন্ড বলতে যা বোঝাও সেরকম কিছু না। আমাদের ছোটবেলায় গার্লফ্রেন্ড শব্দটার কোনো মানে ছিল না। সোনা বলল, ঠিক কি হয়েছিল বলো না প্লিজ, বলছি। এবারে শরদিন্দু হেসে ফেলল, কি জানতে চাও বলো? সোনা আমতা আমতা করে বলল, না মানে, মাধুরী উপাধ্যায়ের সাথে কি হয়েছিল, কেন তিনি এরকম চিঠি লিখেছেন? শরদিন্দু বলল, কি লিখেছেন সেটা আমাকে আগে পড়তে দাও, তারপর কি হয়েছিল নিশ্চয়ই শুনবে। সোনা চিঠিটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও পড়ো, আমি আর 1 কাপ চা নিয়ে আসছি। চা বানিয়ে নিয়ে ফিরে আসতেই সোনা দেখল শরদিন্দু চুপ করে বসে আছে, চোখ দুটো ভেজা, যে কোনো মুহূর্তে জল গড়িয়ে পড়বে। সোনা বলল, চিঠিটা সময় মতো তার হাতে পৌঁছালে তোমাকে 39 বছর অপেক্ষা করতে হতো না। যাই হোক, এখন উত্তর দিয়েছেন, সঙ্গে তোমার জন্য এই আংটিটা। কোন আঙ্গুলে হবে দেখো। এবার আমার কাজ শুরু। শরদিন্দু বলল, আর বাকি গল্পটা শুনবে না? সোনা হেসে বলল, না, আর না শুনলেও চলবে, আমার হাতে এখন অনেক কাজ। পার্সেলের সেন্ডার অ্যাড্রেস থেকে ফোন নম্বরটা ডায়াল করলো তার মোবাইল ফোন থেকে। 1টা 2টো 3টে 4টে রিং হবার পর ওপাশ থেকে একটা হ্যালো এলো সুরেলা মেয়েলি কণ্ঠে। সোনা জিজ্ঞেস করতে চেয়েছিল, আপনি কি মাধুরী ব্যানার্জি? সে আর বেরোলো না, সোজাসুজি নিজের পরিচয় দিয়ে বলল, মধুদিদা, আমি সোনা, শরদিন্দু দাদুর ভাইপোর মেয়ে। তোমার চিঠি পেয়েছি, এই নাও, দাদুর সাথে কথা বলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, দাদু এখনো তোমার অপেক্ষায় বসে আছে।
আংটি বদলের আয়োজনের সব ব্যবস্থা আমি করছি। ফোনটা শরদিন্দুকে ধরিয়ে দিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল রান্নাঘরে, যাতে করে মা আবার কোনো না কোনো ছুতোয় দাদুকে বিরক্ত না করে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।